international business. Huh? So international business mainly relates all commercial transactions between parties in two or more countries. তার মানে at least we have to have transactions between at least two countries, at least বা two or more countries বা more than one country. বুঝতে পারছেন? ন্যূনতম দুইটা কান্ট্রিতে ট্রানজ্যাকশনস হইতে হবে। সো একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে ট্রানজ্যাকশন যখন হয় দুইটা কান্ট্রি একটা উইদিন দ্য কান্ট্রি হলে ওটা তো সবসময় ওটা তো লোকাল মানে ডোমেস্টিক হয়ে গেল, ওটা তো আর ইন্টারন্যাশনাল না। সো তার মানে যদি বিটুইন টু কান্ট্রিজ হয়, বিটুইন পার্টিজ ইন টু অর মোর কান্ট্রিজ, তখন ওটা আমরা সাধারণত ধরে নিই ইন্টারন্যাশনাল বিজনেস। ঠিক আছে? তো এই জন্য বলছে অল কমার্শিয়াল ট্রানজ্যাকশন বিটুইন পার্টিজ ইন টু অর মোর কান্ট্রিজ। দিস ট্রানজ্যাকশনস ইনক্লুড দ্য ট্রান্সফার অফ গুডস, সার্ভিসেস, টেকনোলজি অ্যান্ড ক্যাপিটাল টু আদার কান্ট্রিজ অ্যান্ড ইনভলভস এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস। তার মানে যেটা বলছে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে যে এই যে ট্রানজ্যাকশনসগুলো হচ্ছে, এই ট্রানজ্যাকশনসগুলো সাধারণত ইনক্লুড করতেছে কি কি? আপনার গুডস, সার্ভিসেস, টেকনোলজি অ্যান্ড ক্যাপিটাল। তার মানে গুডস হইতে পারে, সার্ভিসেসও কিন্তু হইতে পারে, সার্ভিসেরও কিন্তু এক্সচেঞ্জ হয়। ধরেন আমরা মানে ইউএসের অনেক ফার্মস, ব্যাঙ্গালোরে যেসব টেকনোলজি ফার্ম আছে ইন্ডিয়াতে, তাদের কাছ থেকে বিভিন্ন সার্ভিস নিয়ে থাকে। তারা ব্যাঙ্গালোরে বসে, ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে বসে তারা আমেরিকার জন্য কাজ করে। তো দ্যাট ইজ কি, দ্যাট ইজ হোয়াট ইজ আ সার্ভিস। এবং আমাদের বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ ইটস কাইন্ড অফ এ ফ্রিল্যান্সিং আপনি ধরতে পারেন। তো ইভেন বাংলাদেশে এরকম অনেক আমাদের এখন এরকম ফ্রিল্যান্সিং হচ্ছে বা এরকম অনেক আইটি ফার্ম হচ্ছে যে আউটসোর্সিং যেটাকে বলে। তো অনেক সার্ভিস দেখা যাচ্ছে যে তারা এখানে আউটসোর্স করতেছে। আপনার যদি ওই যে স্ক্রাইব যদি দেখেন, ওই যে আপনার গুগল মানে স্ক্রাইব, হ্যাঁ, তো ওরা দেখা যাচ্ছে যে ডক্টরের যে মানে প্রেসক্রিপশনগুলো করে, ওইটা করে কি বাংলাদেশে ভিডিও, তো একটা ভিডিও অন থাকে, তো ডক্টর যে ইয়াটা করে যে মানে রুগী দেখে, রুগী দেখার পরে যে একটা প্রেসক্রিপশন লিখতে হয়, ওইটার কাজটা করে বাংলাদেশে বসে যারা আছে তারা ভিডিও দেখে দেখে মানে স্ক্রাইব করে। তো এটা কি, ইটস কাইন্ড অফ এ সার্ভিস তাদের বাঁচানোর জন্য। তারপরে যেমন কাজী আইটির ব্যাপারে শুনছেন আপনারা, কাজী আইটির কথা শুনছেন। কাজী আইটি কী করে? কাজী আইটি হচ্ছে যে কাস্টমার, যে ওরা হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, বিভিন্ন কাস্টমার হচ্ছে যে কাস্টমার, তারপর মোরওভার লাইক কাস্টমার সার্ভিস অনেকে দেখে, বিভিন্ন যে কাস্টমার কেয়ার কলগুলো আসে, দেখা যাচ্ছে এখান থেকে ওই যে কাস্টমার আপনার কল সেন্টার যেগুলোকে বলে, কল সেন্টারের সার্ভিসগুলো কী হয়, কল সেন্টার কি বাংলাদেশের কল সেন্টারের জন্য কাজ করে না, বাইরের কল সেন্টারের জন্য কাজ করতেছে। দেখা যাচ্ছে বাংলাদেশে বসে তারা কাস্টমার সার্ভিস দিচ্ছে, কাস্টমার কোয়েশ্চেন দিতেছে, আবার অনেকে কল সেন্টারের থ্রুতে সেল করতেছে। সো এই যে কাজগুলো হচ্ছে, দিস আর অলসো ফলস ইন আন্ডার দ্য সার্ভিস। তো এই সার্ভিসেসটাই হচ্ছে কি পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। তো এইটার জন্য একটা ট্রানজ্যাকশন হচ্ছে না, অবশ্যই, কারণ তারা একটা সার্ভিস প্রোভাইড করতেছে, এটার জন্য পেমেন্ট পাচ্ছে, সেটার জন্য কি মানে হোয়াট ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ হ্যাপেনিং মানে কি সার্ভিস কিন্তু হচ্ছে। তবে মোর ওভার লাইক টেকনোলজি কিন্তু আমরা মানে এক্সচেঞ্জ করি, টেকনোলজি আমরা এক্সচেঞ্জ করি না, যে একটা দেশের থেকে, যেরকম বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন যে প্রোটনে এখন পিএইচপি গ্রুপ যেটা আছে, পিএইচপি গ্লাস, ওরা গ্লাসে ছিল, এখন তারা দিয়ে স্টার্টেড প্রডিউসিং কার্স অফ প্রোটন ব্র্যান্ড। তো প্রোটনের কাছ থেকে তারা কি ওই টেকনোলজিটা ইয়া করছে, বাংলাদেশে বসে তারা হয়তো ওই মানে পার্টসগুলো নিয়ে এসে এখানে কমপ্লিটলি অ্যাসেম্বলি করতেছে। সো এটা কি কাইন্ড অফ, তো ওই এটা করার জন্য, তো অ্যাসেম্বল করার জন্য তো ইউ নিড দ্য টেকনোলজি, তাই না? চাইলেই তো একটা গাড়ি অ্যাসেম্বল করা তো এত সহজ না, অনেক কিছুর দরকার পড়ে। আপনি যদি পার্ট বাই ম্যানুফ্যাকচার নাও করলেন, আপনি যদি অ্যাসেম্বলিংও করেন, পার্ট বাই পার্ট সব কিছু নিয়ে আসেন, তাও তো একটা অনেক বড় একটা হিউজ সেট আপ দরকার, তাই না? তো সেক্ষেত্রে টেকনোলজিও কিন্তু ট্রান্সফার হচ্ছে, রাইট? সো লাইক হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেস। মোরওভার লাইক ক্যাপিটাল টু আদার কান্ট্রিজ, এই যে বড় বড় ব্যাংকস লাইক এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, একটা দেশের থেকে আরেকটা দেশে, সুইস ব্যাংক, তো একটা দেশের থেকে ক্যাপিটাল আরেকটা দেশে ইয়া হচ্ছে না। সো যেরকম আমাদের ওই যে মানে 10 মিনিট স্কুল গট আ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, প্রায় অলমোস্ট প্রায় কত 17 কোটি টাকার মতো। 17 কোটি টাকাটা এটা কোথেকে আসছে? সিঙ্গাপুরিয়ান একটা কোম্পানির থেকে আসছে। তো এই ফান্ডটা ওরা হচ্ছে যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট, তাই না? ওরা হচ্ছে সিড ফান্ডিং করে। তো সিড ফান্ডিংটার ক্ষেত্রে কী হচ্ছে যে এই ভেঞ্চার যে ক্যাপিটালটা দিচ্ছে, সো এই ক্যাপিটালটা হোয়াট ইজ হ্যাপেনিং, এই ক্যাপিটালটা তো এই বাংলাদেশের জন্য কাজে লাগতেছে। তো দিস ইজ ট্রান্সফার অফ ক্যাপিটাল, তো দিস ইজ এ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। সো আমরা কি এখানে একটা এন্টারপ্রেনার ফ্রম দ্য সিঙ্গাপুরিয়ান মার্কেট ইনক্লুড করছি না? So since we are including entrepreneur from the Singapore, this is a part of the international business as well. So বুঝা গেছে? আর মোরলেস আমরা তো এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টসের ব্যাপারে সবাই জানি। সো দ্যাট ইজ ডেফিনেটলি, আমরা ইন্টারন্যাশনাল বলতে আগেই বুঝতাম যে এক্সপোর্ট আর ইম্পোর্ট, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার ছিলাম না হয়তো। সার্ভিস কীভাবে ইম্পোর্ট হতে পারে, টেকনোলজি কীভাবে ইন্টারন্যাশনাল বিজনেসে আসতে পারে, ক্যাপিটাল কীভাবে হতে পারে, তাই না? তো এখন কিন্তু উই আর মোর লাইক ভেরি ক্লিয়ার যে সবগুলোই কীভাবে পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। ইভেন আমি আমার ল্যাপটপে বসেও ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারি ইফ আই ক্যান প্রোভাইড সার্ভিস ফ্রম হেয়ার। বুঝে গিয়েছে?
তো ক্লিয়ার আমরা ইন্টারন্যাশনাল বিজনেসে। এখন যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্টারন্যাশনাল বিজনেস বা হোয়াট ইউ বলতে পারবেন, বাংলায় বলেন। দুইটা পার্টি বা ডিফারেন্ট কান্ট্রিজ টু অর মোর পার্টি যখন একত্রে কোনো কিছু ট্রানজাকশন করবে বা আদান প্রদান করবে তখন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। ইন্টারন্যাশনাল বিজনেস সেখানের মধ্যে গুডস থাকতে পারে। সার্ভিস, টেকনোলজি, ক্যাপিটাল, ফাইন্যান্স, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপরে কি বলতেছে দেখেন, অ্যান ইন্টারন্যাশনাল বিজনেস হ্যাজ মেনি অপশনস ফর ডুইং বিজনেস। অনেকগুলো অপশনস আছে, মানে আপনি যদি ইন্টারন্যাশনাল বিজনেস করতে চান দেয়ার আর সো মেনি অপশনস ইউ ক্যান ফলো, ঠিক আছে। সো হোয়াট আর দোজ অপশনস, লেটস সি। ইট ইনক্লুডস এক্সপোর্টিং অ্যান্ড ইম্পোর্টিং গুডস অ্যান্ড সার্ভিসেস, দ্যাটস ভেরি কমন, ঠিক আছে। উই মানে ইন্টারন্যাশনাল বিজনেস ট্র্যাডিশনালি এটা হয়ে আসতেছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। আমরা এক্সপোর্ট করতেছি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, উই আর এক্সপোর্টিং কি বিলিয়ন্স অফ ডলার্স অফ গার্মেন্টস, অ্যান্ড ইম্পোর্ট করতেছি আমরা যদি বিভিন্ন টেকনিক্যাল আইটেমস যদি ধরি চায়নার থেকে, হ্যাঁ হোম অ্যাপ্লায়েন্স হতে পারে, ইলেকট্রিক্যালস হতে পারে। সো দোজ ফলস আন্ডার এক্সপোর্টিং অ্যান্ড ইম্পোর্টিং অফ গুডস। আর সার্ভিসেস তো আমি বললামই, যেটা এক্সপ্লেন করলাম যে কোন কোন সার্ভিস। আমরা আবার অনেক সময় অনেক সার্ভিস নিয়ে থাকি, সার্ভিসেস নিচ্ছি না আমরা নিজেরাও, তো অনেক সময় বাইরের থেকে সার্ভিস নিচ্ছি, ফরেন সার্ভিসগুলার হয়তো অনেক সময় আমরাও কিন্তু মানে এখন যে আপনার অনলাইনে ডক্টর কনসাল্ট করা যায়। কারণ আপনি সিঙ্গাপুরে যাওয়া লাগবে না, আপনি এখান থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনি ডক্টর কনসাল্ট করবেন। হ্যাঁ দিস অপশন। সো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কি আপনার যাতায়াত খরচ বেঁচে যাচ্ছে, যাচ্ছে ভিসা খরচ, যাতায়াত খরচ তাদেরও ইজি হয়ে যাচ্ছে জাস্ট ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে। আপনি তো সামনাসামনি মানে ডক্টরের সাথে আপনি, তো এটা তো মোরল লাইক মানে সামনাসামনি বসে যেভাবে কথা বলতেন এখানেই। তো এখানে হয়তো আপনার যদি একটা কোনো এজেন্সি থাকে, তারা আপনার চেক করলো ব্লাড প্রেশার বাকি সব যে আপনার মেডিকেল হিস্ট্রি এগুলো চেক করে একটা রিপোর্ট সিস্টেমের একটা ফরম্যাট থাকলো, ধরেন যে আপনার ব্লাড সুগার কত আছে, প্রেশার কতটুকুন আছে, সব কিছু দিয়ে ওরা জাস্ট একটা ফর্ম ফিল আপ করে ওটা পাঠিয়ে দিল ওদের কাছে। ওটা দেখার পরে ওরা জাস্ট দেখলো হিস্ট্রিটা কী অবস্থায় আছে, দেখার পরে তখন ফেস টু ফেস কনসালটেশন, মানে বুঝছেন। তাইলে তো আর কোনো ব্যারিয়ার্স থাকে না। হ্যাঁ সেটাই তো আমি বললাম, এজেন্সিগুলো কন্ট্যাক্ট করতেছে, হ্যাঁ ওখানে ওরা জাস্ট কনসাল্ট করে দিল, এক্স্যাক্টলি ওইটাই আমি বলতে আসলাম যে এখানে কেউ একজন হয়তো এখানে তাদের একটা এজেন্সি আছে, এজেন্সিটা কাজ করতেছে, এজেন্সিটা তাদের মধ্যে আর কি মানে মিডল ম্যান হিসেবে কাজ করে ওটা জিনিসটাকে করতেছে। তারপরে গিভিং লাইসেন্স টু প্রডিউস গুডস ইন দ্য হোস্ট কান্ট্রি, তার মানে দিস ইজ অ্যান অপশন। তার মানে প্রোভাইডিং লাইসেন্স, ইফ উই প্রোভাইড দ্য লাইসেন্স টু প্রডিউস গুডস ইন দ্য হোস্ট কান্ট্রি, দ্যাট ক্যান বি আ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কোকা কোলা কি মানে ফার্স্টে ছিল আব্দুল মোনেমের কাছে, এখন প্রাণ RFL অলসো প্রডিউসিং দ্য কোক, মানে প্যাকেজিং অ্যান্ড প্রডিউসিং ইট। সো তার মানে কি এটা কি মানে ইউ আর প্রোভাইডিং দ্য লাইসেন্স, তার মানে আপনি কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে তাদেরকে তারা এই জিনিসটা প্রডিউস করে সেল করতে পারবে। আমরা কোক তো জানি ইটস মানে ইন্টারন্যাশনাল কোম্পানি, তাই না, এটা আমাদের অন্য দেশের। হ্যাঁ হ্যাঁ সো এক্স্যাক্টলি মানে কে সব প্রোডাক্ট সব কোম্পানি তৈরি করতে পারে। আব্দুল মোনাম হচ্ছে উত্তরবঙ্গে পুরোটা, আর ভালো করে কোকা-কোলা আছে ওরা হচ্ছে দক্ষিণবঙ্গে, আর প্রাণ শুধু 6 এমএল প্রডিউস করে। আর এখন ওরা 1 কেজির জন্য অনুমতি পাইছে। কিসের জন্য? 1 লিটার 1 লিটার অনুমতি হয়েছে, 600 টাকা বানাইতে হবে, কোকা 600 টাকা বানাইতে হবে, পুরোটা বানাইতে হবে। তাই প্রোডাক্টের এসকিউ ভাগ করা ছিল, মানে মানে স্টক কিপিং ইউনিটটা ভাগ করা ছিল আর কি, যে কে কোনটা বানাইতে পারবে। কেন ছোট বোতলগুলো প্রাণ বানায় না, ওই যে 250 ml কেন? আর ছোট যে বোতলগুলো ওটা আমি দেখছি প্রাণ বানায় RFL এর। হ্যাঁ কারণ আমি যে ছোট বোতল যে 20 টাকা করে যেগুলো বিক্রি করে মানে 250 ml, হ্যাঁ আমি মানে দেখলাম যে আপনার 250 ml ওরা সেল করে। যাই হোক মানে ওটা আমাদের কনসার্ন না কি সেল করে না করে, মানে আমাদের কনসার্নটা হচ্ছে যে এরকম একটা লাইসেন্সিং দেওয়ার পরে আপনি ওই লাইসেন্সটা নিয়ে আপনি এখানে গুডসটা প্রডিউস করতে পারবেন। তো বুঝতে পারছেন, দ্যাটস অলসো পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। দেখেন তার মানে কোকা-কোলা এখানে নাই মানে ইয়াতে, বাট অন্যজনকে লাইসেন্স প্রোভাইড করে সে কিন্তু ঠিকই বিজনেসটা করতেছে। মানে কোকা-কোলা আলটিমেটলি যে মাদার কোম্পানি আছে তারা এখান থেকে বেনিফিট হচ্ছে না, তারা তো এখান থেকে অবশ্যই মানে রিটার্ন পাচ্ছে, অ্যামাউন্ট দিতে হচ্ছে, সো দ্যাট দে আর গেটিং দ্য বেনিফিট। তারপরে যেটা বলতেছে যে স্টার্টিং আ জয়েন্ট ভেঞ্চার উইথ আ কোম্পানি, একটা জয়েন্ট ভেঞ্চার করে আপনি একটা কোম্পানি করে আপনি একটা করতে পারেন। যেরকম আপনার যেমন লঙ্কা বাংলা ফাইন্যান্স, লঙ্কা মানে একটা মানে শ্রীলঙ্কান কোম্পানি বাংলাদেশের একটা কোম্পানির সাথে
হয়ে যুক্ত হয়ে একসাথে আপনার এখানে সার্ভিস প্রোভাইড করতেছে। তো এটা কি জয়েন্ট ভেঞ্চার হইলো লঙ্কা এবং বাংলা, ডাচ বাংলা। তারপরে এরকম আরও অনেক আছে না, ইন্ডিয়ার যদি এক্সাম্পল ধরেন হিরো হন্ডা, মারুতি সুজুকি, এরকম যারা আছে একসাথে জয়েন্ট ভেঞ্চার যৌথ উদ্যোগে তারা ব্যবসা বিজনেস করতেছে যে ঠিক আছে আমি আপনার দেশে বিজনেস করব, তা আপনার এদেশে তো হয়তো লঙ্কার ওভাবে নাই, মানে অ্যাক্সেস নাই, কিন্তু হয়তো বাংলাদেশি কোনো কোম্পানির অ্যাক্সেস আছে। সো ওই বাংলাদেশি কোম্পানির সাথে মিলে একসাথে যৌথ উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার করে তারা এখানে দেখা যায় ইটস ইজিয়ার ফর দেম টু অ্যাক্সেস। মানে আমরা কি যে কোনো একটা জায়গায় গেলে লোকাল খুঁজি না, ধরেন আমি একটু খাগড়াছড়ি বেড়াতে যাবো, বেড়াতে গেলে যদি আমার কোনো একটা পরিচিত কেউ থাকে, বন্ধু বান্ধব থাকে, আমি তো তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কারণ সে ওখানকার লোকাল, সে সব কিছু চিনে জানে তার ওখানে। আমি যদি তার সাথে কন্ট্যাক্ট করে যাই এবং তার সাথে যদি সে আমাকে অনেক, তার দ্বারা আমি অনেক উপকৃত হব, তাই না? জিনিসটা অনেক ইজি হবে, কারণ সে তো সব জানে চিনে, ঠিক কি না? তো ব্যাপারটা এরকমই, আপনি যখন অন্য দেশে একটা দেশে ব্যবসা করতে যাবেন, তো আপনি যদি ওই দেশে সব কিছু মানে উপভোগ করতে চান বা ওটা ইজি, আপনি ওয়ান্ট টু মেক ইট ইজি অ্যাক্সেস, তখন কিন্তু ইউ হ্যাভ টু স্টার্ট আ মানে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যৌথ উদ্যোগ। তারপরে বলছে ওপেনিং আ ব্রাঞ্চ ফর প্রডিউসিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং গুডস ইন দ্য হোস্ট কান্ট্রি। তো ওপেনিং আ ব্রাঞ্চ হইতে পারে, আবার ফ্র্যাঞ্চাইজও হইতে পারে। অনেক সময় আমরা ফ্র্যাঞ্চাইজও বলি, ফ্র্যাঞ্চাইজের কথা তো আপনারা শুনছেন অবশ্যই, যেরকম কেএফসির কথা শুনছেন, পিৎজা হাটের কথা শুনছেন, ডমিনোসের কথা শুনছেন, হ্যাঁ। তারপরে আপনার মানে আরও এরকম আরও অনেক বেশ কিছু, হ্যাঁ ডিএইচএল তো আমি শিওর না ওদের ইটস ফ্র্যাঞ্চাইজ অর হোয়াট, ওদের হয়তো ডিরেক্ট অপারেশনও থাকতে পারে। ফ্র্যাঞ্চাইজটা হচ্ছে যে আপনি, হ্যাঁ ডিএইচএলটা আপনি ব্রাঞ্চ বলতে পারেন। ডিএইচএল ফর দ্য ডিএইচএল ইউ ক্যান কল ইট আ ব্রাঞ্চ, যে ওরা অন্য কাউকে জিনিসটা দেয় নাই, ওরা নিজেরাই এখানে একটা ব্রাঞ্চ খুলে বসছে। ডিএইচএল আছে, ফেডেক্স আছে, তাই না? ফেডেক্স আছে। সো ওরা দেখা গেল যে এখানে ওরা নিজেরাই অপারেট করতেছে, এটা অন্য কারো মাধ্যমে অপারেট করতেছে, ব্যাপারটা তা না, মানে ফ্র্যাঞ্চাইজ না। সো এখানে ওপেনিং আপ আ ব্রাঞ্চ, তো ডিএইচএল অর ফেডেক্স দে হ্যাভ ওপেন আপ দেয়ার ওন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটা ওপেন করে দেয়ার কি ইজ ওপেনিং আ ব্রাঞ্চ ফর প্রডিউসিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং গুডস ইন দ্য হোস্ট কান্ট্রি। তো ডিএইচএল এর মেইনলি তো ওরা তো প্রডিউস করে না, ওদের মেইনলি হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, কি ডেলিভারি সার্ভিস, হ্যাঁ। তো ওইখানে তারপর আপনি ওপেনিং আ ব্রাঞ্চ ফর, উবার হইতে পারে, উবার তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সো উবার এখানে এসে তো বিজনেস করতেছে, তাই ওরা এখানে একটা ব্রাঞ্চ করলো এরকম, বুঝতে পারছেন? আবার ফ্র্যাঞ্চাইজও আছে। ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজে আপনার আমরা যে ফ্র্যাঞ্চাইজ যেটা হচ্ছে যে আমরা মানে স্বত্বাধিকার দিয়ে দিই আর কি। ফ্র্যাঞ্চাইজে যে দিয়ে দিলাম, আমি একটা পারমিশন দিয়ে দিলাম যে আমি যেভাবে বিজনেস ফলো করি সেই বিজনেস গাইডলাইনটা আপনি প্রোভাইড করে দিবেন, ওই বিজনেস গাইডলাইনটা ফলো করে আপনি ইউ হ্যাভ টু কন্ডাক্ট বিজনেস। সো ওইটার জন্য আমাকে একটা রয়্যালটি দিতে হবে। তো যেরকম কেএফসি, পিৎজা হাট, ডমিনোস, ফুড চেইনগুলো যে রেস্টুরেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। সো সেটা একটা ওয়ে হইতে পারে ফ্র্যাঞ্চাইজ। প্রোভাইডিং ম্যানেজারিয়াল সার্ভিসেস টু কোম্পানিজ ইন দ্য হোস্ট কান্ট্রি। সো আমাদের হোস্ট কান্ট্রিতে দেখা যেতে পারে যে তারা দে ক্যান প্রোভাইড দ্য ম্যানেজারিয়াল সার্ভিসেস। সো এই ম্যানেজারিয়াল সার্ভিসেসগুলো প্রোভাইড করে তারা হোয়াট দে ক্যান ডু, দে ক্যান টেক পার্ট ইন দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। বুঝা গেছে? তো এগুলা মানে সাম পার্ট অফ দ্য ফর্মস, আরও আছে, দেয়ার আর মানে সো মেনি আদার। আমরা যখন আরও উই উইল গো ইন টু ডেপথ, সো উই উইল মানে রিড দোজ, ওগুলো আমরা দেখবো। আচ্ছা, এখন দেখেন কি বলতেছে, ইন্টারন্যাশনাল বিজনেস ইজ আইদার প্রাইভেট অর গভর্নমেন্টাল বিজনেস রিলেশনশিপস কন্ডাক্টেড অ্যাক্রস পলিটিক্যাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি। তা আমরা যেটা বলো, ইন্টারন্যাশনাল বিজনেস ইজ আইদার প্রাইভেট অর গভর্নমেন্টাল বিজনেস রিলেশনশিপস, প্রাইভেট হবে অর গভর্নমেন্টাল বিজনেস রিলেশনশিপস হবে। তার মানে দেখেন জিনিসটা হচ্ছে যে প্রাইভেট অর পাবলিক, সোজা কথা, আমরা তো দুইটা জিনিস বুঝি, either we consider it as private or we consider it as public, right? সো আমরা যদি প্রাইভেট অর পাবলিক হিসাবে কনসিডার করে থাকি, তার মানে এখানেও এটা জিনিসটা ডিসক্রাইব করতেছে যে ইন্টারন্যাশনাল বিজনেস ইজ আইদার প্রাইভেট অর পাবলিক বিজনেস রিলেশনশিপস কন্ডাক্টেড অ্যাক্রস পলিটিক্যাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি। অ্যাক্রস পলিটিক্যাল বাউন্ডারিজ, পলিটিক্যাল বাউন্ডারিজ মানে কি? এখন ইন্ডিয়ার যে গভর্নমেন্ট বা পলিটিক্যাল যে বাউন্ডারি, সেটা তো আমাদের সাথে সেম না। ওদের একটা আলাদা সোভারেনিটি আছে, আমাদের একটা আলাদা সোভারেনিটি আছে, আমাদের আলাদা কনস্টিটিউশন, ওদের আলাদা কনস্টিটিউশন, তাই না? ইন্ডিয়া হ্যাজ ইজ ওন গভর্নমেন্ট অ্যান্ড বডিজ, গভর্নমেন্ট বডি, আমাদের আলাদা গভর্নমেন্ট বডি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাথে যে নেপাল আছে, পাকিস্তান, ভুটান, এশিয়ার যে দেশ, দেখেন উইদিন দ্য সেম পাশাপাশি নেইবারিং কান্ট্রিজ, বাট দে হ্যাভ দেয়ার ওন ডিফারেন্ট গভর্নমেন্টাল বডিজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, মানে পলিটিক্যাল পার্টিস, রাইট? So we have separate or different political boundaries.
সো এই বাউন্ডারিজের মধ্যে যে অ্যাক্রস যে ট্রেডটা হবে বিটুইন প্রাইভেট অর গভর্নমেন্টাল, তো সেটাকেই আমরা বলতেছি। তার মানে আমরা যদি বলে থাকি ইন্টারন্যাশনাল বিজনেস হয়তো আইদার হবে আপনার প্রাইভেট হবে অথবা কি, হ্যাঁ এক্স্যাক্টলি প্রাইভেট হবে আর গভর্নমেন্ট অর পাবলিক হবে, সেটা বোঝা গেছে। ইট মে বি ফর প্রফিট অর নট ফর প্রফিট ওরিয়েন্টেড। ফর প্রফিট হইতে পারে, নট ফর প্রফিট হইতে পারে। প্রফিট তো আমরা মোরলেস সবই জানি, যদি প্রফিট ধরে থাকি সব বিজনেসই মোরলেস, আপনি ইউনিলিভার ধরেন, হ্যাঁ বড় বড় যে কোম্পানিজগুলো আছে ইউনিলিভার, এগুলো তো সব ফর কি প্রফিট না, ওটা তো প্রফিটের জন্যই আসছে বাংলাদেশে। হ্যাঁ এখন কিছু একটা ধরেন যদি একটা মোনাশ ইউনিভার্সিটি, মোনাশ ইজ ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি যদি এখন এখানে এসে করে, তাহলে সেটা কিন্তু ইউনিভার্সিটি কিন্তু ফর নট ফর প্রফিট। ইউনিভার্সিটিজ ক্যানট মেক আন্ডার দ্য রুলস অ্যান্ড মানে কনস্টিটিউশন অফ বাংলাদেশ অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস বাংলাদেশ, universities cannot make profit. It cannot be a profit generating institution. It has to be a social organization which is not for profit. বুঝা গেছে? তো নট ফর প্রফিট যদি হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে করতে হবে। তার মানে মোনাশ ইউনিভার্সিটি যখন মানে বাংলাদেশে অপারেশন স্টার্ট করবে, দ্যাট উইল বি এন্টাইটেল অ্যাজ এ নট ফর প্রফিট কোম্পানি, তাই না? সো তার মানে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে কী কী হতে পারে, পাবলিক প্রাইভেট হতে পারে, গভর্নমেন্টাল হতে পারে, প্রফিট হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ নট ফর প্রফিটও হতে পারে। হ্যাঁ ইউএন অর্গানাইজেশন যারা মানে হ্যাঁ এগুলো তো ডেফিনেটলি এগুলো তো মানে ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন, ঠিক আছে, যেরকম ইউএন, তারপরে ওয়ার্ল্ড ফুড অ্যান্ড ওয়ার্ল্ড ফুড অ্যান্ড হেলথ প্রোগ্রাম, WFP ওয়ার্ল্ড ফুড অ্যান্ড হেলথ প্রোগ্রাম, হ্যাঁ WFP বা এরকম কিছু একটা হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এগুলো হচ্ছে যে আপনার সারা বিশ্বের জন্য এগুলো হচ্ছে যে নট ফর প্রফিট, এগুলো তো যে নট ফর প্রফিট বাট দে আর ওয়ার্কিং টু ফর দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট টু এইড দ্য সোসাইটি, মানে দোজ লাইক চ্যালেঞ্জড অর মানে চ্যালেঞ্জড কমিউনিটিস, সো যে লাইক রোহিঙ্গা কমিউনিটিস, দে আর চ্যালেঞ্জড বিকজ দে হ্যাভ লস্ট দেয়ার ল্যান্ডস, মানে দে হ্যাভ লস্ট দেয়ার মানে মাদারল্যান্ড, so they have nowhere to stay. So এদেরকে aid করার জন্য we have like different sorts of organizations, those who are not for profit organizations, এগুলা চলে মেইনলি বিভিন্ন বিশ্বের বড় বড় দেশের যে ফান্ডিং আছে তারা এখানে ডোনেশন করে, এই ডোনেশনটা দিয়ে তারা সাধারণত চলে, বুঝতে পারছেন? সো বড় বড় যে কান্ট্রিগুলো ডেভেলপড কান্ট্রিজ যারা আছে তারা আর কি মেইনলি হচ্ছে এগুলোর মেইন ডোনার্স, অনেকটা এনজিও টাইপ আর কি। তাহলে দেখেন, দিস কম্বাইন সেলিং অ্যান্ড বাইং গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস পলিটিক্যাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইট জেনারেলি রিকোয়ার টু ডিল উইথ দ্য মেইনটেনেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ মাল্টিন্যাশনাল অপারেশন অ্যাক্রস বর্ডার্স। তাহলে কি বলতেছে, দিস কম্বাইন মানে এটা কম্বাইন করতেছে সেলিং অ্যান্ড বাইং গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস পলিটিক্যাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি। তার মানে যে পলিটিক্যাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি যে আছে, মানে এখানে কি করতেছে, মানে বাইং কম্বাইন্স দ্য সেলিং অফ বাইং অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস, বুঝা গেছে? মেইনটেনেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মাল্টিন্যাশনাল অপারেশন অ্যাক্রস ন্যাশনাল বাউন্ডারিজ অ্যাজ ওয়েল। আচ্ছা, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু র্যাপিড গ্রোথ অফ ইন্টারন্যাশনাল বিজনেস। তাহলে হোয়াট আর দোজ ফ্যাক্টরস, লেটস লুক অ্যাট দোজ। আমাদের কয়টা স্লাইড আছে? অনেকগুলাই তো আছে। আচ্ছা, কি কি হতে পারে, মানে কি কি কারণে ইন্টারন্যাশনাল বিজনেসটা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করতেছে, হোয়াট আর দ্য রিজনস, মেইন রিজনস ফর দ্য এক্সপ্যানশন অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। তো আমরা যদি এখানে ধরে নেই তাহলে হোয়াট আর দ্য রিজনস, তাহলে ইনক্রিজ ইন এক্সপ্যানশন অফ টেকনোলজি, টেকনোলজির এক্সপ্যানশনের কারণে একটা মেইন কারণ হচ্ছে না, এটা কি মানে একদম মানে হ্যাঁ অবভিয়াস, মানে টেকনোলজি, যে আমি একটু আগে ডক্টরের এক্সাম্পলটা যে বললাম, তো এটাতে একদম 100% মানে 100 কি 1000% হচ্ছে গিয়ে বিকজ অফ দিস দ্য এক্সপ্যানশন অফ টেকনোলজি। তো এই ভিডিও কনফারেন্সিং বা এই ভিডিও যদি আনা হইতো বা এই মানে ভার্চুয়াল কমিউনিকেশনটা যদি এস্টাবলিশ না হইতো, ডেভেলপ না হইতো, তাহলে কি আমাদের পক্ষে পসিবল ছিল এই মানে ইন্টারন্যাশনাল বিজনেস করা? একদমই না। এখন এই যে অনলাইন ক্লাসও হচ্ছে ইভেন উইদিন দ্য কান্ট্রি, মানে এখন আপনি যদি অনলাইন এখানে বসে আপনি ঢাকায় বসে ঢাকায়ও ক্লাস করতে পারেন, আবার ঢাকায় বসে কানাডায়ও ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নাই তো। It's all the same, তাই না? It's just the virtual world. You need to have an internet. You need to be connected to the internet highway. That's it. আর কিন্তু কোনো ডিফারেন্স নাই। Why is because it's just because of the blessing of the technology, just due to the development of the internet.
তো আগে কি করতে হতো, আগে দেখেন একটা সামান্য একটা কনফারেন্স বা একটা মিটিং করতে মানুষ এই দেশের থেকে আরেক দেশে যাইতো। তো এখন কি যাওয়ার প্রয়োজন আছে? আপনি ভিসা করবেন, প্লেনে যাবেন, 3 দিন 4 দিন যে ওখানে হোটেলে থাকবেন, খাবেন, তারপরে যে আপনি একটা মিটিং করবেন। আর এখন কিছু দরকার নাই ভাই, যে টাইমিং দিয়ে দিলাম গুগল টিমসে, ব্যাস অমুক টাইমে আমাদের মিটিং, উই উইল টক ওভার দ্য ভিডিও কনফারেন্সিং, শেষ। হাউ ফাস্ট, কনভিনিয়েন্ট, ইজি অ্যান্ড টাইম সেভিং ইট ইজ, ক্যান ইউ ইমাজিন? আর বিগত 10 বছর আগে ওই জিনিস কিন্তু ছিল না। আমাদের ওই গ্রুপে যে ট্রেনিং করলে অনলাইন গুগল সাইন আপ করে অ্যাডোবি সাইন আপ করে অনলাইনে যাবে। এক্স্যাক্টলি, তাহলে মানে ইউ ডোন্ট হ্যাভ টু ইভেন কাম। Liberalization of cross-border trade and resource movements. Liberalization. If you think about the EU, European Union, ওরা লিবারালাইজেশন করে ফেলছে না, মানে একটা কান্ট্রি থেকে একটা মুভ করার জন্য ওরকম কোনো ব্যারিয়ার নাই, মানে একটা ভিসা লাগবে, এই লাগবে, সেই লাগবে, একটা না। ইফ ইউ হ্যাভ আ সিঙ্গেল পাসপোর্ট, ওইটা দিয়ে আপনি 26টা দেশে মুভ করতে পারবেন, ঠিক আছে? সো এই যে লিবারালাইজেশন মানে জিনিসগুলোকে ব্যারিয়ার্সটা কমিয়ে দেওয়া, একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি মুভ করার জন্য যে আমাদের ব্যারিয়ার্সগুলো থাকে বা যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে থাকে, ওইটাকে লিবারালাইজ করা, কমিয়ে আনা ফর ইজি মুভমেন্ট। তো ওইটাই বলতেছে লিবারালাইজেশন অফ ক্রস বর্ডার ট্রেড অ্যান্ড রিসোর্স মুভমেন্টস। বুঝতে পারছেন? তারপরে কি বলতেছে দেখেন, ডেভেলপমেন্ট অফ সার্ভিসেস দ্যাট সাপোর্ট ইন্টারন্যাশনাল বিজনেস। সো ডেভেলপমেন্ট অফ সার্ভিসেস, বেশ কিছু সার্ভিসেস কিন্তু হয়ে গেছে। আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে ব্যাংকিং সার্ভিসেস এখন খুব সহজেই ব্যাংকেও কিন্তু টাকাও কিন্তু অনলাইনে ট্রান্সফার করা যায়, ঠিক আছে? ইউ ক্যান ট্রান্সফার ফান্ডস অনলাইন। আগে যেরকম এলসি খুলতে হইতো, একটা ফ্যাক্স কইরা বৈশা থাকতে হইতো 2 দিন 3 দিন, ফ্যাক্সের রিপ্লাই আসবে, কি এখন তো মানে রিয়েল টাইম পুরা, জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, ইউ জাস্ট উইল সেন্ড আ ক্লিক অ্যান্ড দ্যাট দে উইল গেট ইন অন রিয়েল টাইম, ঠিক কিনা? আর আগে কি হতো, একটা এলসি করার জন্য একটা ফ্যাক্স করতো, ফ্যাক্সের রিপ্লাইয়ের জন্য 2 দিন 3 দিন বৈশা থাকা লাগতো যে ফ্যাক্সের রিপ্লাই কবে আসবে। আর এখন হচ্ছে জাস্ট ইমেল অ্যাওয়ে, ইউ জাস্ট রাইট দ্য ইমেল অ্যান্ড জাস্ট ক্লিক এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক না? সো ওইটা কিন্তু এভাবে ইনশোর্ড হয়ে যায়। তার মানে ডেভেলপমেন্ট অফ সার্ভিসেস, এই যে সার্ভিসেসগুলো যে ডেভেলপ হয়েছে বিভিন্ন আপনার এই সার্ভিসেস, দিজ আর হেল্পিং আস টু কি সাপোর্ট ইন্টারন্যাশনাল বিজনেস। তো এগুলো কি একটা রিজনস না, যেগুলো নাকি আপনার মানে রিজনস ফর দ্য র্যাপিড গ্রোথ অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। ইন্টারন্যাশনাল বিজনেস যে র্যাপিডলি গ্রো করতেছে, সো দিজ আর ওয়ান অফ দ্য মেইন রিজনস, ঠিক কিনা? তারপর গ্রোয়িং কনজিউমার প্রেশার্স। তো গ্রোয়িং কনজিউমার প্রেশার্স যদি আমি ধরে নেই, তাহলে গ্রোয়িং কনজিউমার প্রেশার্স কি? এখন দেখেন, আপনি যখন একটা হচ্ছে, আমি যে একটা লাস্ট ক্লাসে বলছিলাম যে সাপোজ একটা আইফোন বের হচ্ছে যে কোথায়, মানে আপনার ইউএসএ সে সাপোজ মানে অ্যাটলান্টাতে বা ফ্লোরিডাতে, এইভাবে। বাট অ্যাজ এ কাস্টমার ইন বাংলাদেশ, আমি কিন্তু এটা রিয়েল টাইমেই দেখতেছি যে অমুক তারিখে এত তারিখে এখানে লঞ্চ হচ্ছে, তখন কিন্তু আমারও কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে যে আমারও একটা আইফোন চাই বাংলাদেশে বসে। I want to give the money and I want to buy it. বুঝতে পারছেন? তার মানে কি, তখন যখন দেখা যাচ্ছে গ্রোয়িং কনজিউমার প্রেশার, কনজিউমার্স আর ডিমান্ডিং দ্য প্রোডাক্ট, তখন কি হয়ে যাচ্ছে, দেয়ার আর পিপল দোজ হু আর ট্রাইং টু ব্রিং দোজ প্রোডাক্টস অ্যান্ড সেল। স্বাভাবিক, যখন দেখবে যে ডিমান্ড আছে, সার্টেনলি দে ওয়ান্ট টু সেল ইট অ্যান্ড মেক প্রফিট। স্বাভাবিক না? আমি যখন এটা কাস্টমারের হিউজ ডিমান্ড আছে, এটা যদি আমি সাপ্লাই করতে পারি, আমার হিউজ মানে ভালো লাভ আছে, আমি কি বসে থাকবো? সবাই চেষ্টা করবে এটাকে সেল করার জন্য, ঠিক কিনা? সো গ্রোয়িং কনজিউমার প্রেশার। তো যে কোনো প্রোডাক্ট বের হইলেই এখন, যেহেতু আমরা উই আর কানেক্টেড থ্রু গ্লোবালি, মানে গ্লোবালি একজন আরেকজনের সাথে কানেক্টেড, ইটস ভেরি ইজি। যে কোনো একটা ব্র্যান্ডের কিছু বের হইলে আমরা চাই, উই অলসো ওয়ান্ট টু বাই দ্যাট। সো আমাদের ইভেন অনেক ব্র্যান্ডও আসতেছে, যেখানে এখানে উই আর হ্যাভিং দ্য ব্র্যান্ড শপস, ঠিক আছে? তো আইফোনের মনে ফ্ল্যাগশিপটা নাই, বাট আই মিন মানে একটা অথরাইজড আছে আর কি, অথরাইজড যারা ওই গ্যাজেট অ্যান্ড গিয়াররা সেল করতেছে উইথ ওয়ারেন্টি। সো দে আর ট্রাইং টু ব্রিং দোজ প্রোডাক্টস, তাই না? Increase global competition. The increased global competition, one of the reasons as well. So increased global competition এর কিন্তু কারণে কিন্তু আমাদের কি হচ্ছে, মানে we are trying। কারণ আপনি দেখেন যে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতেছি, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা শুধু কি আমরাই করতেছি, আমরা কি একা বসে আছি? আমাদের কি কম্পিট করা লাগতেছে না? ভিয়েতনাম অনেক আগায় গেছে। ভিয়েতনামের যদি শু ইন্ডাস্ট্রি দেখেন, মানে দে আর ওয়ে টু গুড। ভিয়েতনামের যে শু প্রডিউসিং ইন্ডাস্ট্রি, তো আমরাও ট্রাই করতেছি, উই আর ট্রাইং টু গুড, মানে হ্যান্ডক্রাফটেড লেদার এগুলো দিয়ে উই আর ট্রাইং গুড অ্যাজ ওয়েল। গার্মেন্টসে ধরেন, গার্মেন্টস থেকে চায়না হচ্ছে নাম্বার 1 বিশ্বের মধ্যে। তারপরে মানে সেকেন্ড পজিশনে কম্পিট করতেছে ভিয়েতনাম, বাংলাদেশ এরা আছে সেকেন্ড থার্ড পজিশনে। তো এই যে এইটা কি, তার মানে আমরা যে ইন্টারন্যাশনাল ট্রেড করতেছি, তো গার্মেন্টসটা তো আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রেড, মানে ইন্টারন্যাশনাল বিজনেস, তাই না? সো আমরা যে করতেছি কি, আমাদের কিন্তু প্রতিনিয়ত কম্পিট করা লাগতেছে না? তো এই ইনক্রিজ গ্লোবাল কম্পিটিশনের কারণে কিন্তু উই আর ট্রাইং যে না, আমার বায়ারটাকে ধরতে হবে। ভিয়েতনামে অর্ডারটা চলে যাওয়ার আগে আমার বায়ারটাকে সামহাও ম্যানেজ করে আমার দেশে নিয়ে আসতে হবে।
বুঝতে পারছেন ব্যাপারটা? সো এই ইনক্রিজ যে গ্লোবাল কম্পিটিশনটা আসছে, দিস ইজ অলসো হেল্পিং মি টু মানে র্যাপিডলি গ্রো দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশনস চেঞ্জ হচ্ছে, থিংস আর গেটিং মাচ মোর ফেভারেবল। আপনি যদি বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন ধরেন, 5 বছর আগের কথা ধরেন, মানে খালি অবরোধ হরতাল এই সেই, বাট লাস্ট 5 ইয়ার্সের কথা আপনি চিন্তা করেন, বাংলাদেশ ইজ কোয়াইট স্টেবল পলিটিক্যালি। ওরকম হরতাল অবরোধ গ্যাঞ্জাম মারামারি, বিকজ মানে অপোজিশন পার্টি ইজ নট দ্যাট স্ট্রং এনিমোর, অনেক উইক হয়ে গিয়েছে। তো এখন দেখেন যে কোনো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা করতে চাবে, তারা চিন্তা করবে যদি আমি একটা জায়গায় ইনভেস্ট করলাম, এত মানে শত শত কোটি টাকা ইনভেস্ট করবো, হঠাৎ করে দেখা যাবে দাঙ্গা ফাসাদ, হ্যাঁ, হরতাল অবরোধ বন্ধ, কাজ করতে পারবো না, পলিটিক্যাল আনরেস্ট, হ্যাঁ, তখন তো ওরা রিস্কি, মানে দ্যাট ইজ রিস্কি ফর দ্যাম, তখন তো তোরা ইনভেস্ট করতে চাইবে না, চাইবে বলেন? তো সেই জন্য আই হ্যাভ টু এনশোর যে চেঞ্জিং পলিটিক্যাল সিচুয়েশন। তো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়েছে না, অনেকটাই তো স্টেবল, হরতাল দাঙ্গা ফাসাদ এগুলো তো নাই। তো সেটা একটা রিজন যে যদি মানে স্টেবল থাকে, যেরকম আপনি স্টেবল সিচুয়েশনে দেখেন আমাদের পদ্মা সেতু হইলো, তো পদ্মা সেতুতেও কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস রিলেটেড। কীভাবে? এখানে যে চাইনিজ কোম্পানিগুলো যারা কাজ করতেছে, কি দে আর টেকিং পার্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস, অন্য দেশে এসে তারা কাজ করতেছে, রাইট? তো সিন্স দে আর ওয়ার্কিং, সো এটা তো কি, এটা অলসো পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। সো এটা তো পলিটিক্যাল সিচুয়েশনের কারণেই হয়েছে। পলিটিক্যাল সিচুয়েশনে যদি ফেভারেবল না হইতো তাহলে তো হতো না। এক্সপ্যান্ডেড ক্রস ন্যাশনাল কোঅপারেশন, একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রির কোঅপারেট সহযোগিতা। দেখা যাচ্ছে যে বিভিন্ন দের মানে ডুইং সাম এগ্রিমেন্টস, তারপরে মানে বিভিন্ন হচ্ছে, হ্যাঁ, আমাদের এশিয়াতে আছে না নাফটা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড, বিভিন্ন, তারপরে এশিয়াতে আমাদের আছে না যে আপনার ওই যে ট্রানজিট সুবিধা দিচ্ছে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ট্রানজিট দিবে, হ্যাঁ, তারা পাইপলাইন নিয়ে যেতে পারবে, ট্রাক দিয়ে গুডস ডেলিভারি করতে পারবে। ট্রানজিটটা করতে হবে ইন্ডিয়া হয়ে, বাংলাদেশ হয়ে, নেপাল, রাইট? এক্স্যাক্টলি। তো এই যে এক্সপ্যান্ডেড ক্রস ন্যাশনাল কোঅপারেশন, ক্রস ন্যাশনাল মানে একটা দেশের সাথে আরেকটা দেশের সহযোগিতা। তা আমি যদি ট্রানজিট দেই, বা আমি যদি আমার গ্যাস লাইনটা এখান দিয়ে নিতে দেই, বা আমি যদি আমার ইন্টারন্যাশনাল হাইওয়েতে আমার সমুদ্র সীমা দিয়ে কেবলটা নিতে দেই, তো দ্যাট ইজ কাইন্ড অফ কি এক্সপ্যান্ডেড ক্রস ন্যাশনাল কোঅপারেশন। তো আমি যখন এই কোঅপারেশনটা করতেছি, তখন তো আমার বিজনেস এক্সপ্যানশন হচ্ছে, র্যাপিডলি গ্রো করতেছে, বিকজ তখন ইন্ডিয়া কি কয়লা ওই জিনিসগুলো ট্রানজাকশনগুলো বেড়ে যাচ্ছে, কমার্শিয়াল ট্রানজাকশনসগুলো, ব্যবসাও বাড়তেছে। So this expanded cross-national cooperation is also helping us to contributing to rapid growth of international business. The reasons that firms engage in international business কি আছে দেখেন, to engage sales, to expand sales বাড়ানোর জন্য। and অবশ্যই আপনি চাইবেন প্রাণ আরএফএল কি করছে, প্রাণ আরএফএল বাংলাদেশের মার্কেট তো সার্ভ করছে, দে আর অলমোস্ট বেকারি থেকে শুরু করে দে আর অলমোস্ট সেলিং ইচ এন্ড এভরিথিং। এটা করার পরেও তাদের মনে হয়েছে যে শুধু আমরা বাংলাদেশের মার্কেটে কেন, আমরা তো সারা বিশ্বেকেই সার্ভ করতে পারি। So they have started also মানে exporting as well as producing in other countries, ঠিক কিনা? তারা ইন্ডিয়াতে ফ্যাক্টরি করছে, তারা এক্সপোর্ট করতেছে বাংলাদেশ থেকে বিভিন্ন গ্রেডের কোয়ালিটি অর কোয়ান্টিটি অফ গুডস। তার মানে কি, এটা কি হয়েছে, ইট হেল্প দেম টু এক্সপ্যান্ড সেলস বাড়ানোর জন্য। কারণ বাংলাদেশের মার্কেটে থাকলে 20 কোটি জনগণেরকেই তারা সার্ভ করতে হইতো, আর এখন যদি ইন্ডিয়াতে যাওয়ার পরে আরও 120 কোটি, মানে বুঝতে পারছেন? তো সে চিন্তা করছে আমি যদি শুধু 20 কোটি কেন, আমি যদি অন্য দেশে যাই ইন্টারন্যাশনাল বিজনেস করি, তো আমার তো এক্সপ্যানশন হচ্ছে, আমার সেলস তো আমার বাড়বে। আমি যদি এই মার্কেটগুলোকে টার্গেট করতে পারি, তাহলে কি আমার সেলস বাড়বে না? তাহলে দ্যাট ইজ হেল্পিং মি টু কি, যেরকম এরিকসন আছে, নেসলে আছে না বাংলাদেশে তো নেসলে আছে, দ্যাটস এ সুইজারল্যান্ড কোম্পানি। সো নেসলে এখানে করতেছে। সো এই যে বিজনেসগুলো আছে কেন করছে, বাংলাদেশে এসে ওদের ব্রাঞ্চ মানে ওদের অপারেশন করার দরকার কি ছিল? নেসলে কফি, নেসক্যাফে, তারপরে নেসলে যে আরও যে গুলো আছে। So just to expand sales and to engage in through international business. To acquire resources, তো আমি acquire resources যদি বলি, products, components, services, foreign capital, technologies and information. এই যে রিসোর্সেস আমি যেটা বললাম, মানে প্রোডাক্টস, কম্পোনেন্টস অ্যান্ড রিসোর্সেস, অনেক কিছুই আছে কিন্তু সব দেশে কিন্তু অ্যাভেলেবেল না। সো অনেক জিনিসগুলো আছে কম্পোনেন্ট সার্ভিসেস। আপনি কি মনে করেন আমেরিকার মার্কেটে গার্মেন্টস প্রডিউস করা সম্ভব না? ওরা কি এত কিছু নাসাতে পাঠাচ্ছে, ওরা কি আপনার কাপড় তৈরি করতে পারবে না? পারবে, কিন্তু ওদের যে ওখানে যে কস্ট অফ লেবার বা কস্ট অফ অনেক হাই, যেটা কারণে ওদের ওটা পোষায় না। অথচ বাংলাদেশে লেবার কস্ট এতই কম যে এখানে প্রডিউস করে ট্রান্সপোর্ট করে গুডস মানে জিনিসগুলো নিয়ে যাওয়ার পরেও ওখানে স্টিল ইটস চিপার। মানে বুঝতেছেন ব্যাপারটা? মানে ওই দেশে ওরা যদি বসায় প্রডিউস করে তাহলে তো ওদের ট্রান্সপোর্ট কস্টটা লাগবে না, ঠিক কিনা? বাট স্টিল বাংলাদেশের লেবার কস্টটা এতই কম
যেখানে বসে প্রডিউস করায় ট্রান্সপোর্ট করে নিয়ে যাইতেছে, তাও ওদের কস্ট কম পড়তেছে। এক্স্যাক্টলি। সো এখান থেকে তারা কি সার্ভিস নেওয়ার জন্য এখানে আসতেছে না, টু অ্যাকোয়ার রিসোর্সেস। এই সার্ভিসটা লেবার কস্টের জন্যই তো আসতেছে। অ্যাপেল চায়নাতে অ্যাসেম্বলিং করতেছে কেন? অ্যাপেল যদি ক্যালিফোর্নিয়াতে ডিজাইন করতে পারে, তাহলে ওখানে প্রোডাকশন কেন করতে পারে না? পারে, কিন্তু প্রোডাকশন করতে গেলে যে কস্ট বা যেই ধরনের লাগবে ইনফ্রাস্ট্রাকচার, বা যেই ধরনের লাগবে, সেটা চায়নাতে করলে অনেক কম্পারেটিভলি চিপার। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই বুঝতে পারছেন ব্যাপারটা। তারপরে হচ্ছে যে আপনার ফরেন ক্যাপিটাল, অনেক সময় ফরেন ক্যাপিটালের জন্য, কারণ দেখা যায় অনেক সময় ফরেন ক্যাপিটাল আমরা গেলে দেখা যায় ওই দেশ অনেক সহযোগিতা, অনেকে আছে যে এখন বাংলাদেশে যেরকম আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই, সো আমরা কিন্তু অলওয়েজ ওয়েলকামিং টু কি এনি বিজনেস রিলেটেড টু আইটি। তো যারা নাকি এই ধরনের টেকনোলজি রিলেটেড বিজনেস, আমরা কিন্তু তাদেরকে অনেক ধরনের ওয়েলকাম করতেছি। সো এবং তাদেরকে আইটি পার্ক দিয়ে সহযোগিতা করতেছি, ক্যাপিটাল দিচ্ছি, লোন দিতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা প্রোভাইড করতেছি। তো এই জন্যই সুযোগগুলো প্রোভাইড করতেছি যেহেতু, তো এই রিসোর্সেসগুলো অ্যাকোয়ার করার জন্য কিন্তু তারা কি হচ্ছে, এখানে আসতেছে। তারপরে ইনফরমেশন, তারপরটা যদি দেখি যে টু মিনিমাইজ ইন্টারন্যাশনাল রিস্ক। টু মিনিমাইজ রিস্ক কীভাবে? আপনার যখন ধরেন আপনার সবগুলা ডিম একটা ইয়াতে আছে, একটা বাস্কেটে, ঝুড়িতে, তো ওই ঝুড়িটা যদি পড়ে যায় তাহলে রিস্কটা বেশি না? সবগুলো ডিম ভেঙে যাবে না? আর আপনার সবগুলা ডিম ধরেন আপনার কাছে 12টা ডিম আছে, তা আপনি যদি চারটা চারটা করে 3টা ঝুড়িতে রাখেন, তাহলে একটা ঝুড়ি যদি পড়েও যায়, 2টা তো সেফ। কি বুঝছেন ব্যাপারটা? সো এখানে টেকিং অ্যাডভান্টেজ অফ বিজনেস সাইকেল ডিফারেন্সেস অ্যামং কান্ট্রিজ, তার মানে এক একটা দেশে এক এক রকম কিন্তু বিজনেস সাইকেল, এক এক দেশে চাহিদা, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স চেঞ্জ হয়, তাই না? বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের চাহিদা থাকে, এক এক সময় ওদের সোশ্যালি আমরা অনেক ধরনের চাহিদা থাকে। যেমন আমাদের রমজান মাসে আমাদের কিন্তু ডেটসের চাহিদা অনেক বেড়ে যায়। সো নট নেসেসারিলি এটা কিন্তু সব জায়গায় ওরকমভাবে বাড়ে না, কারণ মুসলিম কান্ট্রি তো না। আপনি ইসরায়েলে গেলে তো ডেটসের চাহিদা বাড়বে না। সো এই যে মিনিমাইজ রিস্কটা, তার মানে আপনার বিভিন্ন দেশে যখন আপনার অপারেশনস থাকবে, তখন আপনি কি হচ্ছে যে আপনি ইউ আর ডাইভার্সিফাইং ইউর রিস্ক। আপনি বিভিন্ন দেশে আপনি অপারেশনসের থ্রুতে, একটাতে যদি আমার লসও হয়, দেখা যাচ্ছে অন্য দেশে যে প্রফিটটা আছে ওইটা দিয়ে আমি কভার করে যেতে পারবো। বলে না, 1 is better than 2, 2 is better than, সরি 2, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, বলে না 2 is better than 1, বলে না দুইটা একসাথে, দুইটা একের চেয়ে ভালো। কেন? কারণ দুইটাতে দুইয়ের মাথা, কারণ দেখা যায় একটা না একটা বুদ্ধি আসে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর ডাইভার্সিফাই সাপ্লায়ার্স অ্যাক্রস কান্ট্রিজ, ওই যে ডাইভার্সিফাই, আজকে আমার যদি দেখা গেল যে একজন সিঙ্গেল বায়ার যদি থাকে, হ্যাঁ, এখন আমরা তো আমাদের মেইন পাওয়ারটা কার কাছে? আমাদের কাছে কিন্তু বায়ারের কাছে পাওয়ার, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে কিন্তু পাওয়ার নেই, আমরা সবসময় ফরেন বায়ারের কাছে হাত পেতে থাকি। কিন্তু এরকম যদি আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন বায়ার থাকতো, তাহলে কিন্তু আমাদের যদি অর্ডার অ্যাভেলেবেল থাকতো, তখন আমাদের গরম থাকতো আলাদা, উই হ্যাভ দ্য পাওয়ার, অন্য সেল করে দিতাম, সেলার পাওয়ার থাকতো। বাট এখন তো বায়ার পাওয়ার বেশি, কারণ ওরা চাইলে আমি ঠিক আছে বাংলাদেশ থেকে নিলাম না, আমি ভিয়েতনামে চলে গেলাম, ঠিক আছে আমি চায়না চলে গেলাম, বুঝছেন ব্যাপারটা? সো ওদের পাওয়ারটা বেশি। তার ইন ইন্টারন্যাশনাল বিজনেসে যে আপনি বায়ার পাওয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ইয়াতে, তারপর আমাদেরও আবার হইতে পারে, এখন আমরা চাইনিজ কোম্পানিকে আমরা রাখছি, তো এখন যদি এরকম আরও বিভিন্ন সুইডিশ কোম্পানি, অমুক কোম্পানি, তমুক কোম্পানি যদি আরও লো কোটেশনে দেয় যে না আমরা করে দিতে পারবো, তখন কি আমরা কি বিডিংয়ের প্রসেসে কম্পিট করে তারপরে আমরা কিন্তু করতে পারবো, বুঝছেন ব্যাপারটা? কাউন্টার কম্পিটিটরস অ্যাডভান্টেজ, কম্পিটিটর যে অ্যাডভান্টেজেস আছে সাধারণত বিভিন্ন যে কম্পিটিটর দেখা, যেটা আমি বললাম, ওই যে চায়না, ভিয়েতনাম, তো এগুলো কি কম্পিটিটর না? আমাদের দেশের কম্পিটিটর না? সো এদেরকে কাউন্টার করার জন্য কিন্তু আমার বিভিন্ন দেশে করতে হবে। শুধু যদি আমেরিকা নিয়ে বসে থাকি, আমি ইউরোপের মার্কেট ধরলাম না, বা এশিয়ার মার্কেটও ধরলাম না, এশিয়াতে হয়তো ধরলাম না, ইউরোপের মার্কেটটা আমি ধরলাম না, তাহলে আমার জন্য রিস্ক না? ফাট করে যদি আমেরিকা একটা ডিসিশন নিল যে না আমি এখন বাংলাদেশ থেকে আর বেশি করবো না, তো তখন তো আমার জন্য, তাহলে কাউন্টার কম্পিটিটরস অ্যাডভান্টেজ, তার তখন ভিয়েতনাম উইল বিন অ্যাডভান্টেজ। তাহলে ওকে কাউন্টার দেওয়ার জন্য আমার বিভিন্ন দেশের সাথে করতে হবে, ইন্টারন্যাশনাল বিজনেসে এঙ্গেজ হবে যাতে আমার রিস্কটা কমে। ঠিক আছে আমেরিকা নিল না, আমি অ্যাটলিস্ট ইউরোপের মার্কেটে সেল করতে পারতেছি। বুঝতে পারছেন ব্যাপারটা? আমেরিকা, কানাডা, ইউএসএ, এই নর্থরা নিল না, তো আমি দেখা গেল ইউরোপে চলে গেলাম।
স্যার আমাদের রাশেদ স্যার ছিল হ্যাঁ আসছে কি না রাশেদ স্যার তো আমাদের ক্লাস টিচার আছে হ্যাঁ কি স্যার কি করছেন তো আপনার হ্যাঁ উনি তো মনে হয় চলে গেছেন না ক্লাসটা ছিল আর কি আচ্ছা বিনায়ক রবীন্দ্র থেকে আসছে আসার তো কথা ওই ক্লাস কেউ নিচ্ছে না গত সপ্তাহ হয় নাই ওইটা হয়তো এই আজকে সপ্তাহে অ্যাসাইন করবো আপনি একটু নাহিদ স্যারের সাথে কথা বলেন নাহিদ স্যারকে চিনেন না নাহিদ স্যারের সাথে একটু কথা বলেন স্যার এই ক্লাসটা কে নিবে কি করছিল এটা আচ্ছা তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজার্স এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখবো তাহলে আজকে তো আর সময় নেই 10টা বেজে গেছে হ্যাঁ তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে আমরা তো তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি কভার হয়ে যাবে লেকচার 1 2 3 মোটামুটি বুঝতেছেন তো আমার পড়া কি ক্লিয়ার মানে জিনিসগুলো ক্যাচ করতে পারতেছেন তো মানে আমি কিন্তু মুখস্থ বিদ্যায় বিশ্বাসী না মানে আই ডোন্ট বিলিভ ইন মানে আপনার আমার কথা হচ্ছে জিনিসটা আপনারা বুঝেন আর আপনি দিন শেষে এখানে মুখস্থ করে গেলেন 2 মাস পরে আপনাকে এগুলো কিছু মনে থাকবে কিন্তু আপনি জিনিসটা যদি বুঝেন এবং মাথায় জিনিসটা খাটাইতে পারেন আন্ডারস্ট্যান্ডিং আপনার হচ্ছে মেইন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা এরকম আমি আমি আমার বিবিএ লাইফে বা এমবিএ লাইফে কী পড়ছে আমার কি মনে আছে কিন্তু আমি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়েছি আপনাকে শিক্ষাটা কেন আপনার শিক্ষাটা হচ্ছে আপনার ব্রেনটাকে শার্প করে মানে টু থিঙ্ক মানে চিন্তা করতে সাহায্য করে তো আপনি এই যে জিনিসগুলো যখন এই যে মাথায় নিতেছেন তখন আপনি দেখা যায় আপনি খুব সহজে জিনিসটাকে চিন্তা করতে পারবেন এগুলো তো কেউ মুখস্থ করে কি সারা জীবন মনে রাখতে পারবে আমি কি আমার যদি বলেন এটা না দেখে আমার কি এই পয়েন্টগুলো মনে থাকবে সারা জীবন হ্যাঁ এই যে মনে করেন এই 7টা পয়েন্ট আছে এটা কি আমি সারা মুখস্থ করে বসে রয়েছি না কিন্তু আমি দেখলে বলতে পারবো যে এটা কারণ আমি ওই জিনিসটা ওই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়েছি তো আমিও চাই যে আপনারা ওই আন্ডারস্ট্যান্ডিংটা নেন যাতে আপনারাও ওইভাবে জিনিসটা করতে পারেন সেটাই হ্যাঁ কোন ব্যাকগ্রাউন্ডে আপনার তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে নাকি বাট এটা কঠিন কিছু না মানে মানে রকেট সায়েন্স না যে মানে ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড বাট হ্যাঁ মানে আই মিন অনেকের একটু ধরতে কষ্ট হয় বাট ইন্টারন্যাশনাল বিজনেসে ওরকম একটা ব্যাথ আছে হচ্ছে যে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ওইটাতে কয়েকটা ম্যাথ আছে যে একটা কান্ট্রিতে করে আরেকটা কান্ট্রিতে করবো না কেন ওইটা জাস্ট ওই ম্যাথটা আসলে ইউজুয়ালি করার লাগে তো ওইটা যখন করাবো বুঝবেন আর কি কম্পারেটিভ অ্যাডভান্টেজ হ্যাঁ বোঝানোর জন্য তো আমি আছি তো এইটা ইনশাল্লাহ হয়তো নেক্সট ক্লাসে শেষ করে আমরা নতুন একটা স্লাইড ধরবো মানে জিনিসটাকে একটু বুঝাইতে গেলে একটু সময় নিয়ে বুঝাইতে হয় মানে আসলে মানে দেখা যাচ্ছে যে আপনি যখন একটু সময় না নেন মানে আমি চাইলে এই একটা স্লাইড কিন্তু একদিনে শেষ করে দিতে পারি আমি জাস্ট রিডিং পরে এটা কিন্তু আমি যখন একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা সুন্দর করে আপনাকে বুঝাইতে চাবো আমার মাথায় ঢুকাবো মানে জিনিসটা একটা ডিসকাশন বা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে যাবে তখন কিন্তু একটু সময় নিয়ে ক্লাস করতে হবে আপনি আর ভাবতে পারেন যে স্যার কী ব্যাপার একটা স্লাইডই স্যার আপনি 3 দিন পড়াইতেছেন বা 2 দিন পড়াইতেছেন কিন্তু আমি তো ডেপথে পড়াচ্ছি এটা বুঝতাম হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ আমার কথা যে কম শিখেন কিন্তু শিখেন হ্যাঁ সেটাই অনেক কিছু খাইলাম কিন্তু আসলে কোনোটাই মানে ই না কোয়ালিটিফুল হ্যাঁ কোয়ালিটিটা মেনটেন করতে হবে সেটাই এটাই হচ্ছে আসল কথা তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা উই আর ডান